আমি অনেককেই বলেছি ভাই সায়নী ঘোষ সম্পর্কে সাবধান, আমি এর বেশি আর কিছু বলবো না। এর দল থাকবে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। না এনসিপিআই না এই বালিশ তৃণমূল, এরা দুজন থাকবে না, এটা লিখে দিচ্ছি। না এরা অ্যাকসেপ্ট করবে না ওরা অ্যাকসেপ্ট করবে না, ঘটকা না ঘাটকা। এরা কংগ্রেসের একটা আদর্শ আছে, আমাদের আমাদের বিপক্ষ হোক না, কংগ্রেসের একটা আদর্শ আছে। কংগ্রেস জাতীয়তাবাদী পার্টি, এটা তো ঘটনা, কংগ্রেস জাতীয়তাবাদী পার্টি। 21শে জুলাই নিয়ে তো ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। দেখুন, প্রথম কথা বলছি যে 21শে জুলাই করার অধিকার বা মানে ভালো তৃণমূল বা বালিশ তৃণমূলের তো নেই। মমতা ব্যানার্জি কি আছে? মমতা ব্যানার্জি দেখুন, 21শে জুলাই যে ছেলেগুলো মারা গেছিল, 13টা ছেলে, তাদের বিচার 15 বছরে দিতে পারেননি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সেই মনীশ গুপ্তকে এনে উনি করলেন আপনার ওই ইয়ে, তো মমতা ব্যানার্জি ক্যাবিনেট মিনিস্টার করলেন, পরে এমপি করলেন হেরে যাওয়ার পর। মমতা ব্যানার্জি কি অধিকার আছে মানে 21শে জুলাই করার? এগুলোই তো কংগ্রেসের, তো কংগ্রেসের প্রোগ্রাম উনি হাইজ্যাক করে নিয়েছিলেন। এবার দেখলাম কংগ্রেসকেও দেখলাম নামতে। এবং কংগ্রেস তো জাতীয়তাবাদী পার্টি, আমি বিশ্বাস করি, মানে আমি যদিও বিজেপির আমি একজন মুখপাত্র, এক্স মুখপাত্র ছিলাম, আমি আমি মনে করি কংগ্রেস তো জাতীয়তাবাদী পার্টি এবং তাদের অ্যাক্টিভ হওয়া উচিত আরো বাংলার রাজনীতিতে। এবং বাংলায় কংগ্রেসের যে 4জন মুখ্যমন্ত্রী এসছেন তারা তো তারা গুড, মানে তারা তো, আমরা তাদের জন্মদিনে ইয়েতে আমরা তাদের কিন্তু আমরা শ্রদ্ধা জানাই, তারা ভালো মানুষ তারা। তা কংগ্রেস কেন তাদের নিজেদের স্পেসটা ছেড়ে দিচ্ছে? এই প্রেসিডেন্ট তো আজকে বলেছে যে আপনি প্রায়শ্চিত্ত করুন, আমাদের ক্ষেত্রে আসুন। আরে আপনাকে তো নামতে হবে, আমি বুঝতে পারছি না, মানে কংগ্রেস পুরো স্পেসটা তৃণমূল সিপিএম সবাইকে ছেড়ে দিয়ে বসে আছে। কংগ্রেসের তো বরঞ্চ কিছুটা লেগাসি হলো বেঙ্গলে আছে, যেটা নাকি এদের কিছু, এরা দুজনে ফেলিওর, লাস্ট 49 ইয়ার্স সিপিএম ফেলিওর, তৃণমূল ফেলিওর। কিন্তু কংগ্রেস স্টিল, কংগ্রেসের যারা চিফ মিনিস্টার ছিলেন তারা তো ভালো মানুষ ছিলেন অন্তত। তা কংগ্রেস কেন স্পেস ছেড়ে দিচ্ছে, এতদিন কেন ছেড়ে দিয়েছে আমরা জানি না। আপনি শাসক দলের হয়ে কথা বলেন, শাসক দলের একজন লিডার, কিন্তু বিরোধী হিসাবে বালিশ তৃণমূলকে কিভাবে দেখছেন? আরে ওদের কোনো মানে, ওদের মানে কোনো মানে জাতি নেই, ক্যারেক্টারই নেই। এই বালিশ তৃণমূল যেগুলো গেছে, এরা গেছে কেন গেছে, কিসের জন্য গেছে, আমি কিছুই জানি না। মানে কেন গেল, মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা বলে, মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে কথা বলে। এদের নীতি কি, আদর্শ কি, এরা খায় না মাথায় দেয়, আমি কিছুই জানি না। এরা এরা কতগুলো অপরচুনিস্ট লোক, আমি এটুকু বলছি, কতগুলো অপরচুনিস্ট লোক। মানে আমি আমার নেতৃত্বের সঙ্গে একবার কথা বলেছিলাম, আমি দাদা এর ঢুকে পড়বে না তো আবার? না না না, কোনো চিন্তা নেই, আমি যেন দূরে থাকে যেন, মানে এইসব মানে। আপনারা বলেছিলেন তৃণমূলের জন্য দরজা বন্ধ, কিন্তু দেখা গেল 3জন ভালো তৃণমূল তারা জানলা দিয়ে চলে আসলো বলে সোশ্যাল মিডিয়ায় এমন মিম ছড়াচ্ছে। জানলা দরজা সব কি খুলে দেবেন নাকি এই বালিশ তৃণমূলদের জন্য? দেখুন, এই 3জন এত উপর লেভেলে এমপি লেভেলে জয়েন করেছেন, আমার এখানে বলার কিছু নেই, আমাদের একদম হাইস্ট লেভেলের ডিসিশন। এবং হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি আপনাকে বলছি, কতগুলো বিল পাস করাতে চায় বা সংবিধান সংশোধন করাতে চায়, সেই জন্য হয়তো এরা বলেছিল যে আমরা রেজিগনেশন দেবো এবং ইমিডিয়েটলি আমরা জয়েন করবো। কিন্তু অনেক তো আপনাদের নেতা কর্মী আছে মার খেয়ে পার্টিটাকে দাঁড় করিয়েছে, যাদের আমি বলছি ধরুন, এটা তো রেজিগনেশন নাও দিতে পারতো, তাহলে এরা তৃণমূলই থেকে যেত। এরা হয়তো বলেছে যে আমরা রেজিগনেশন ইমিডিয়েটলি দিচ্ছি, ইমিডিয়েটলি আমরা জয়েন করবো, আমি জানি না মানে কেন। মানে অনেকে, আমি একটা কথা বলছি, আমাদের দলে একটা মিক্সড রিয়াকশন আছে, ডেমোক্রেটিক দল, বহু লোক এটাকে মানতে পারেননি, আবার ধরুন উপর থেকে হয়তো কিছু একটা ভেবে তারা করেছেন। তো এমনি সুধাংশু শেখর, দেখুন 3জনের মধ্যে থার্ড যে আছে ওই ভদ্রলোককে চিনি না, শুনলাম ওর নাকি ঠিকঠাক লোক না। কিন্তু সুধাংশু শেখর বাবু উনি তো ভালো মানুষ, এবং আমি যখন বিজেপির মুখপাত্র ছিলাম আমি কিন্তু খুব মানে বুকবাজি, এখন যেমন আমি কংগ্রেস মুখ্যমন্ত্রীদের প্রশংসা করলাম, আমি সুধাংশু বাবু কিন্তু তখন প্রশংসা করেছিলাম। আমি সত্যি কথাটা বলি, মানে যদি কেউ ভালো লোক হয় কেন বলবো না। যেমন আমার মনে হয়েছে আমার এই লোকটাকে আমার ভালো লাগে, তৃণমূলের এই আপনার শোভনদেব চট্টোপাধ্যায় ভালো লাগে, আমি বলি সেটা। সেও সুধাংশু, হ্যাঁ সুধাংশু বাবুকেও আমার ভালো লাগতো। তো সেই জন্য আমি, আমার হাত পা বাঁধা, যেহেতু আমি এক সময় প্রশংসা করেছি, সেহেতু আজকে আমি কি করে নিন্দা করি। আর সন্তোষ বাবুর মেয়ে আমি বলতে পারবো না, মানে এই ব্যাপারে দল ডিসিশন নিয়েছে, উইল অ্যাভয়েড। এটা নিয়ে ডাক্তার নারায়ণ ব্যানার্জি মানে খুব রাগারাগিও করছে। উনি দেখুন, অনেকের মানে এই নিয়ে অনেকের পক্ষে আছে, অনেকের বিপক্ষে আছে। যেহেতু গণতান্ত্রিক দল, আমরা সবার মতামতকেই আমরা রেসপেক্ট দিই। কখনো সব সিদ্ধান্ত তো সবার দলের সিদ্ধান্ত সবার পছন্দ হয় না, কারো পছন্দ হয়েছে, কারো হয়নি। এবার মিক্সড রিয়াকশন, একটা বড় দল, এটা তো ধরুন পারিবারিক দল না। সিপিএম বা ধরুন বিজেপি বা ইভেন কংগ্রেস, তাদের এক একটা সিদ্ধান্তে তাদের নিচের লেভেলের লোকেদের, ইট ইজ নট লাইক তৃণমূল আর সমাজবাদী পার্টির মতন আছে পারিবারিক দল, যে উপরে যা বললো সব মেনে নিল।
তো কিছু মানুষের তো এটা নিয়ে ইয়ে আছে, আবার কিছু মানুষ অ্যাকসেপ্ট করেছে। আপনি কি মনে আমরা করছেন আমরাও অ্যাকসেপ্ট করেছি, আমি আপনি কি অ্যাকসেপ্ট মনে করে। করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যদি কোনোদিন কংগ্রেসের হাত ধরে, সেক্ষেত্রে তাদের যে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, বা মানুষ যে তাদের থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে বা নেতারাও চলে যাচ্ছে, পারবে ফেরাতে? দেখুন, আম, একটা চান্স আছে কংগ্রেসের সঙ্গে এরা হয়তো হাত মেলাবে। কংগ্রেস, সিপিএম এবং মমতা ব্যানার্জি আগামী দিনে হাত মেলাবে, এটা কিন্তু আমি আগেই বলেছি। এবং আগামী দিনে এর একটা চান্স আছে, এটা কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু মমতা ব্যানার্জিকে কি মানুষ অ্যাকসেপ্ট করবে? মানে আমি আপনার বলছি, কিন্তু মানে 41% কংগ্রেসের তো একা লড়া উচিত আমার মনে হয়। আমার মনে হয় কংগ্রেসের একা লড়া উচিত। কেন বলছি? কারণ কংগ্রেসের তো একটা অ্যাকসেপ্টেন্স আছে, একটা ভালো পাস্ট আছে। মমতা ব্যানার্জিকে নিয়ে কি কংগ্রেসের সেই অ্যাকসেপ্টেন্সটা কিছুটা কমে যাবে না? মানে দেখুন, এই যে তিনজন বিরোধী পক্ষ আমাদের যারা আছে, তাদের মধ্যে কংগ্রেসের কিন্তু যে 30 বছর ছিল মোটামুটি বেটার বাকিদের থেকে। তারা কিছু কাজ করেছে, অন্তত তাদের নীতির সঙ্গে আমাদের নীতির পার্থক্য আছে, এই আছে সেই আছে, সব আছে, তাদের অনেক বিরোধী কিছু। হিসাবে আপনারা এই মুহূর্তে সিপিএম, কংগ্রেস বা বালিশ তৃণমূল, ভালো তৃণমূল যেগুলোই বলেন না কেন, কাকে দেখছেন এই মুহূর্তে আপনারা? দেখুন, এরা সবাই লড়ছে। সিপিএম এর থেকে তৃণমূলের কিন্তু অ্যাকসেপ্টেন্স বেশি, কারণ সিপিএম অনেক চেয়ে তাদের কিন্তু টিআরপি সেভাবে নেই সেখানে। কিন্তু আদালতে বিকাশ বাবুর মতো অ্যাডভোকেটরা লড়াই করছে হকারদেরকে বাঁচানোর জন্য। সেটা করছে, কিন্তু দেখবেন যেদিন মমতা ব্যানার্জি রাস্তায় বেরোচ্ছে সেই দিন কিন্তু খবর হয়ে যাচ্ছে। ফলে আজকের দিনেও মমতা ব্যানার্জির, আপনি যদি বলেন যে মমতা ব্যানার্জির অ্যাকসেপ্টেন্স পাবলিকের মধ্যে বা মিডিয়ার মধ্যে কিন্তু অনেকটা বেশি। মানে ধরুন বিকাশবাবু একটা কথা বললো, সেটা কজন। 42% ভোটও পেয়েছে। হ্যাঁ, মানে এখনো মমতা ব্যানার্জির কিন্তু মানে আপনি অ্যাকসেপ্টেন্স যদি বলেন, মানে এত কিছুর পরেও অন্যদের তুলনায় বেশি, কারণ ও যে দুদিন মানে ইভেন অভিষেক ব্যানার্জি তার ধারে কাছে আসে না। অভিষেক ব্যানার্জি, ঋতুপর্ণ কেউ কি পারে একটা দেখুন, আমি যাই হোক, আমি বলছি আপনি আজ থেকে 3 বছর পর মিলিয়ে নেবেন, থাকবে না এরা। এই যে ঋতব্রত তৃণমূল বলে যেটাকে করছে, থাকবে না এরা। মানে আপনারা জানালা জানলা দরজা খুলে কি নিয়ে নেবেন এদেরকে? না না, আমরা নেবো না। এরা এরা রাজনীতি ছেড়ে দেবে, আমি আপনাকে বলছি, এরা রাজনীতি ছেড়ে দেবে। এদের কোনো ফিউচার নেই, আমি আপনাকে বলছি। ঋতুব্রত তৃণমূল বা ওই যে এনসিপিআই বলে যে আছে, আমি আপনাকে বলছি, আপনি লিখে দেবেন 2029-এ। কেন আপনার আমাকে জিজ্ঞেস করবেন না, আমি কতগুলো সিক্স সেন্স থেকে বলছি। এরা কেউ থাকবে না রাজনীতি, এদের মানুষ না এরা অ্যাকসেপ্ট করবে না ওরা অ্যাকসেপ্ট করবে না, ঘটকা না ঘাটকা। এরা একটা নীতিহীনতা যদি থাকে, একটা রাজনীতি যদি নীতি না থাকে, এদের তো কোনো নীতি নেই। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, আমি মমতা ব্যানার্জি বা ঋতব্রতকে কেন নিল আপনি? একটা ব্যানার্জি বলে, শুধুমাত্র ব্যানার্জি বলে, ব্রাহ্মণ্যবাদ শুধু একদম মমতা ব্যানার্জির কাছে কোনো ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি গেলেই মমতা ব্যানার্জি একদম তার গলে যান। মমতা ব্যানার্জি সোহেল মিত্রকে ক্ষমা করেননি, মমতা ব্যানার্জি প্রিয়রঞ্জন দাসপুঞ্জকে ক্ষমা করেননি, মমতা ব্যানার্জি গনি খানকে ক্ষমা করেননি। কিন্তু প্রণব মুখার্জিকে দেখলেই প্রণব দা, সুব্রত দা, সুদীপ দাকে দেখলে তো একদম মাথায় তুলে রাখা। সুদীপ আর সুদীপের বউ কত বাজে কথা বলেছে মমতাকে। ঋতব্রতকে যেই দেখলো ঋতব্রতকে মাথায় তুলে রেখে দিল। হোয়াট ইজ দিস? আজকে সেই ঋতব্রত পিছনে ছুরি মেরে দিয়ে বেরিয়ে চলে গেল। আপনি যেখানে বসে ইন্টারভিউ দিচ্ছেন, যাদবপুর লোকসভার মধ্যেই এটা, এবং সায়নী ঘোষ এখানকার এখন এমপি। উনিও তো আগে মমতা ব্যানার্জি ডুপ্লিকেট করছিলেন রীতিমতো, শাড়ি পরা, টিপ পরা বা যা যা চটি পরা পর্যন্ত। তিনিও তো চলে গেলেন। দেখুন, আমি আমার দলের লোকেদের বলবো, আমি অনেককেই বলেছি ভাই সায়নী ঘোষ সম্পর্কে সাবধান, আমি এর বেশি আর কিছু বলবো না। এই যেন কালকে গতকাল যে নাকি শিবের অপমান করেছে, আগামীকাল শিব, আপনাদের প্রতিবাদ ছিল। হ্যাঁ আগামীকাল শিব পুজো করে ঢুকে না যায় মানে কোথাও, মানে আমি ভয় পাচ্ছি, মানে আই এম অ্যাফ্রেড। এবার ধরুন, আমাকে কালকে একটু প্রশ্ন করছিলেন যে সায়নী ঘোষ সম্বন্ধে আপনার কি মতামত। দেখুন, সায়নী ঘোষ এই যে ধরুন ধর্মের প্রতি অন্যায় করেছে এটসেট্রা, আমাদের তো ধর্মে ধরুন আছে, বহু মানুষ ক্ষমা করে দেয় ধর্মের মানুষ। মাইকেল মধুসূদন দত্ত, তাকেও সায়নী ঘোষ দিল্লিতে গিয়ে ক্ষমা চেয়ে নেবে মিডিয়ার সামনে। আমি আবার বলছি একটা কথা, দেখুন গতকাল নির্মল ঘোষ সে বালিশ তৃণমূলে জয়েন করে, সে ভেবেছিল সে ক্ষমা পেয়ে যাবে, কিন্তু নির্মল ঘোষের ছেলে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। সায়নী ঘোষ যদি কোনো অন্যায় করে, আমি আপনাকে বলছি যে 200-250 লোক যেন অ্যারেস্ট হয়েছে, সায়নী ঘোষ কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, ও কিন্তু ছাড়া পাবে না, এটা বলছি। কিন্তু আইনের চোখে যদি অন্যায় না হয় কোনো কিছু, তাহলে হয়তো আগামী দিনে যদি আইনের চোখে অন্যায় না হয়, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না যে কোথায় চলে যাবে। মানে আচ্ছা, পুজো টুজো করে এসে ঢুকে গেল হয়তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া বা নরেন্দ্র মোদীর মুখ ছাড়া সায়নী ঘোষরা কি পারবে আর এরপরে কোনোদিন জনপ্রতিনিধি হতে? আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বলছি এই বালিশ তৃণমূল সোকল যারা আছে না, বালিশ তৃণমূল এবং এনসিপিআই, এদের কোনো ফিউচারে, দেখুন পার্টির তো একটা আদর্শ বা একটা মুখ থাকবে। কংগ্রেসের একটা আদর্শ আছে, আমাদের
আমাদের বিপক্ষ হোক না, কংগ্রেসের একটা আদর্শ আছে, বিজেপির একটা আদর্শ আছে, কংগ্রেস জাতীয়তাবাদী পার্টি, এটা তো ঘটনা, কংগ্রেস জাতীয়তাবাদী পার্টি। আজকে রাহুল গান্ধী উল্টো পাল্টা বকছে, ট্রাম্পের হয়ে বকছে, এই বকছে, চীনের হয়ে বকছে, কিন্তু আপনি কংগ্রেসের যদি প্রাইম মিনিস্টারদের দেখেন, দেওয়ার ন্যাশনাল, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তো লড়ে গেছে তারা, বা নরসিংহ রাও, তারা লড়ে গেছে। কিন্তু আজকে রাহুল গান্ধী এসে উল্টো পাল্টা, মানে কি বলবো, বলা উচিত না, অত বড় লিডার বুড়বাকের মতো উল্টো পাল্টা কথা বলেন, চীনের হয়ে কথা বলেন, এটসেট্রা, ঠিক আছে। আদারওয়াইজ ন্যাশনালিস্ট পার্টি, তাদের নীতি আছে, আমাদের একটা নীতি আছে, আমাদের একটা নীতির উপর আমাদের পার্টি দাঁড়িয়ে আছে, আমরাও ন্যাশনালিস্ট পার্টি। কিন্তু এই যে ধরুন, এই যে ডিএমকে, এআইডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, এরা সবই হলো কোনো মানে পরিবারের পার্টি। পরিবার, তার ছেলে, তার নাতি, তার পুতি, এর বাইরে আপনি পাবেন না। এখন আপনি বলবেন যে কংগ্রেসেও আছে, কিন্তু কংগ্রেসের স্টিল কিছুটা ডেমোক্রেসি আছে। কংগ্রেস তো স্টিল, ধরুন কংগ্রেসে আজকে সভাপতি হয়েছে মল্লিকার্জুন খাড়গে, এবার তাদের লোকেরা যদি তাদের সভাপতিকে পাত্তা না দেয়, আবার কি করে? কিন্তু তবুও একটা প্রভিশন আছে, কিন্তু অন্য জায়গায় সেই প্রভিশনটাই নেই, এই যে পারিবারিক দলগুলো। তো সেখানে মমতা ব্যানার্জির, আমি জানি না, মানে এই পার্টিগুলো, এই যে বালিশ তৃণমূল বা, এদের তো কোনো নীতিই নেই, না নীতি আছে না কোনো লোক আছে। তারপর ধরুন এনসিপিআই, এদের আমি 29-এর পর, আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে যদি আবার দেখা হয় 29-এর পর, নিশ্চয়ই দেখা হবে, এর দল থাকবে না, আমি আপনাকে লিখে দিচ্ছি। না এনসিপিআই, না এই বালিশ তৃণমূল, এরা দুজন থাকবে না, এটা লিখে দিচ্ছি। চটি তৃণমূল থাকবে নাকি আমি বলতে পারছি না, থাকতেও পারে, নাও থাকতে পারে। বালিশ তৃণমূল থাকবে না, আর ওই এনসিপিআই থাকবে না, এই দুটো আমি আপনাকে বলে দিচ্ছি একদম। এদিক ওদিক পালিয়ে টালিয়ে এদিক ওদিক মিশে যাবে, রং পাল্টাবে, এইসব করবে এরা। আপনি তো এখন ডবল ইঞ্জিন সরকারের একটা অঙ্গ, কতটা আশাবাদী বাংলার উন্নয়ন নিয়ে? উন্নয়ন নিয়ে কিন্তু আমি আশাবাদী এই বাজেটটা দেখে। যেমন ধরুন, এরা একটা বন্দর অ্যালাউ করলো, দুটো ফ্রেট করিডোর অ্যালাউ করলো, 4টে এয়ারপোর্ট এক্সপানশন অ্যালাউ করলো, তারপর ধরুন 46টা রোড প্রজেক্ট অ্যালাউ করলো, তারপর মেট্রো রেলস অ্যালাউ করলো। আজকে মেট্রো রেল চারিদিকে ছাড়ে, এমনকি দেখুন, আমরা এইদিকে থাকি, আমরা শুনছি সাউথ বেঙ্গলে নাকি মেট্রো এদিকে বারুইপুর পর্যন্ত যেতে পারে, কল্যাণীতে এয়ারপোর্ট হতে পারে। তারপর ধরুন আরো এগুলো তো ইনফ্রাস্ট্রাকচারে। তারপর ধরুন আপনার আইটির ক্ষেত্রে জিসিসি পলিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি কোম্পানি যেগুলো আসছে, এগুলো হলে সার্ভিস সেক্টর প্রচুর বাড়বে। আমি আর আপনি দুজনেই সার্ভিস সেক্টরে চাকরি করি, তো সার্ভিস সেক্টর এখানে প্রচুর বাড়বে, টাকা পয়সা আসবে মানুষের হাতে। এই সার্ভিস সেক্টরটা ধরুন, ফাইন্যান্সিয়াল সেক্টর এখানে বাড়বে। কিন্তু গরিব মধ্যবিত্ত মানুষ একটা বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছে, সেটা হলো যে প্রচুর সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কি এই ডবল ইঞ্জিন সরকার কিছু ভাববে বা ভাবা উচিত? এটা কিন্তু সত্যি একটা, কিন্তু আমি বলছি, সরকারি স্কুল যদি না খোলা হয়, সরকারি স্কুলটা নিয়ে কিন্তু সরকারের একটা নতুন পলিসি আমি দেখলাম। সরকারি স্কুল কিন্তু তারা খোলার চেষ্টা করছে, এবং স্মার্ট ক্লাসরুম দিয়ে তারা কিন্তু, এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্মার্ট ক্লাসরুম দিয়ে প্রত্যেকটাকে খোলার ব্যবস্থা করা হচ্ছে, এবং এটা খোলা দরকার। আমি আপনাকে বলি, এখন যেটা চলছে, যদি বেসরকারি স্কুলে কি হচ্ছে, আমি আমার মেয়েকে ধরুন 5,000 টাকা স্কুলে পড়াচ্ছি, তাহলে সে যে স্কুলে পড়ছে সেখানে 5,000-এর যাদের বাবারা 5,000, তারা শুধুমাত্র স্কুলে যাচ্ছে। কিন্তু দেখুন, আমাদের যে আজ থেকে 5,000 বছর আগে রামচন্দ্র পর্যন্ত নিষাদ গুহর সঙ্গে এক জায়গায় পড়াশোনা করতে যেত, মানে কি, রাজার ছেলে এবং মানে নিষাদের ছেলে একসঙ্গে পড়াশোনা করতো। আপনি আমেরিকায় দেখুন, আমেরিকায় ওরা পিনকোড সিস্টেমে পড়াশোনা করে, মানে ধরুন এই কামালগাজি গড়িয়া, এখানে 4টে স্কুল আছে, ওই 4টে স্কুলে আপনাকে যে যেখানে আছে ওখানেই পড়তে হবে। মানে ইট ইজ নট যে আমার পয়সা আছে মানে আমি লামার্সে গিয়ে এখান থেকে পড়বো, নো, আমাকে এখানেই পড়তে হবে। এই আমেরিকাতেও এই সিস্টেমটা আছে, আমাদের এখানে এই সিস্টেমটা ছিল, জ্যোতি বসু এসে সর্বনাশ করে দিয়েছে এই সিস্টেমের। এবং এই সিস্টেম শুধু জ্যোতি বসু না, অন্যান্য স্টেটেও দেখবেন, এই যবে থেকে ইংরেজি মিডিয়ামের এই বাড়বাড়ন্ত শুরু হলো, ভারতবর্ষে, ইভেন ভারতবর্ষকে সারা ভারতবর্ষে এনপি হিসেবে ভাবতে হবে, সরকারি স্কুল বাড়াতে হবে। কিন্তু এই যে ধরুন, একটা ক্লাসের লোক একটা জায়গায় পড়াশোনা করছে, এটা চলতে পারে না। একটা জায়গায় হেটেরোজিনিয়াস পড়াশোনা করতে হবে, গরিবের ছেলে, বড় লোকের ছেলে, বামুন কায়েত, বদ্যি, শূদ্র, সবাইকে, মুসলমান, হিন্দু, জৈন, পার্সি, একসঙ্গে, একদম একসঙ্গে সবাইকে পড়তে হবে। এটা যদি না পড়েন, তাহলে ইডিয়েট টাইপের একটা কমিউনিটি তৈরি হবে। ইডিয়েট টাইপের কমিউনিটি মানে বয়স বাড়লো, বুদ্ধিটা কিছু বাড়লো না। আপনি দেখবেন বহু ছেলে মেয়ে আছে, ওই সন্ধ্যেবেলা যাচ্ছে, গিয়ে পিজা খাচ্ছে, বাড়িতে চলে আসছে। এ তো ইডিয়েট বা পাগল ছাড়া, এর ছাড়া বললে আমার উপর রেগে যাবে লোকে। এছাড়া এই জন্য একটা মানে স্কুলিংটা দরকার আমার বিশ্বাস। এবং আমি বিশ্বাস করি সরকারি স্কুল একমাত্র সলিউশন। যদি আমেরিকা 90% লোককে সরকারি পড়াতে পারে, আমরা কেন পারবো না? আমাদের ছেলেমেয়েরা কেন প্রাইভেটে যাবে?